গল্পের শুরুতে জাপানের ভেতরের শিনজো নামের একটি ছোট শহর দেখানো হয়। এই শহরের ভেতরে আমরা কুমোগামি নামের একজন ডনকে দেখতে পাই। তার একটি গ্রুপ আছে যার নাম হলো ইয়াকুজা। এইখানে আমি একটু বলে রাখি, ইয়াকুজা শব্দটি জাপানে বহুল প্রচলিত, আর এর মানে হচ্ছে মাফিয়া গ্যাং। তো সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ তাদের ঘরের ভেতরে সাকাতা নামের একজন মানুষ ঢুকে পড়ে। সেই ইয়াকুজা গ্রুপের সকল লোকদেরকে একা হাতে খুবই নৃশংসভাবে মেরে ফেলতে থাকে। যখন লিডার কুমোগামি জানতে পারে যে তাদের উপর আক্রমণ হয়েছে, তখন সে প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। কুমোগামির এক বিশেষ লোক সাকাতার উপর হামলা করে এবং তাদের মধ্যে বেশ ভয়াবহ রকম লড়াই হয়ে যায়। যদিও সেই লোক সাকাতাকে প্রচন্ড মারধর করে, কিন্তু যখন সাকাতার সুযোগ পায় সঙ্গে সঙ্গেই সে তার হাতই কেটে ফেলে। এদিকে ঘরের ভেতরে রয়েছে একটি রুম যেখানে কুমোগামি বন্দুকে গুলি ভরছিল, কিন্তু তার বন্দুক দিয়েও সে সাকাতার কিছুই করতে পারে না। পরের মুহূর্তেই সাকাতা তার কাছাকাছি গিয়ে এক কোপে তার প্রাণ কেড়ে নেয়। এইভাবে ইয়াকুজা গ্যাং মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। ঠিক ওই সময় পড়ে থাকা এক ব্যক্তি আহত অবস্থায় উঠে দাঁড়ায় আর সাকাতাকে গুলি করতে যায়, কিন্তু তার পেছনে ফিজুতা নামের একজন মানুষ এসে তাকে গুলি করে, আর এইভাবে সে সাকাতাকে গুলি খাওয়ার হাত থেকে বাঁচায়। আর এইখানে আমরা বুঝতে পারি যে ফিজুতা ও সাকাতা দুইজন একসাথে কাজ করে। ইয়াকুজা গ্যাংকে শেষ করার পর ফিজুতা বলে, আরেকবার ভেবে দেখো, তুমি কি সত্যিই এই কাজ ছাড়তে চাও? সাকাতা জবাবে বলে, হ্যাঁ, এইটাই আমার শেষ কাজ। অর্থাৎ এখন থেকে সাকাতা এই মার কাটারির কাজ করবে না। খুব সম্ভবত সাকাতা একজন হিটম্যান। এই বলে সে যখন বাড়ি ফেরে, তখন আমরা জানতে পারি তার একটি সুন্দর পরিবার আছে, একটা মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার ছোট্ট পরিবার। মেয়েটির নাম রিও। সাকাতা এই মার্সেনারির কাজ ছাড়তে চায়, কারণ এখন তার পরিবার আছে। সে তার পরিবারকে লুকিয়ে রেখেছিল যাতে কোনো নরপিশাচ প্রতিশোধ স্পৃহা থেকে তার পরিবারের ক্ষতি করতে না পারে। সাকাতা যখন বাসায় এসে গোসল করে বের হয়, তখনই একটি রুমে আওয়াজ শুনতে পায় এবং রুমের বাইরে এসে দেখে তার বাড়িতে বেশ অনেকগুলো লোক ঢুকে পড়েছে। তাদের সবাই অদ্ভুত ধরনের মাস্ক পরেছিল, তাই কারোই মুখ চেনা যাচ্ছিল না। দৃশ্যের এই পর্যায়ে আপনি যাকে দেখছেন সে এই দলের লিডার। সে অবশ্য মাস্ক পরেই ছিল, তাই সাকাতা তার ফেস দেখতে পায় না। সে সাকাতাকে বলে, তুমি ইয়াকুজা গ্যাংকে শেষ করে আমাদের জন্য ভালো কাজ করেছো, কিন্তু এখন আমি আর কোনো ঝামেলা চাই না। আমি এই শহরে পরিবর্তন আনবো, আর তার জন্য তোমাকে মরতে হবে, কারণ আমি চাই না আগামীতে যেন তোমার কারণে আমার কোনো সমস্যা হয়। ঠিক তখন সাকাতা তার মেয়েকে বাঁচাতে তাদের এক লোকের উপর আক্রমণ করে বসে, কিন্তু পর মুহূর্তেই থেমে যায়, কারণ এই সময় তার পরিবারের প্রাণ বিপদে। গ্যাংয়ের লোকেরা সাকাতাকে প্রচন্ড মারধর করে, মেরে রক্তাক্ত করে দেয়। তখন তার স্ত্রী তাদের বলে, আমার মেয়েটা অনেক ছোট, অন্তত ওকে ছেড়ে দাও, আমাদেরকে মেরে ফেলো, শুধু ওকে ছেড়ে দাও। তখন তাদের মধ্যে একজন তার স্ত্রীকে খুব অবলীলাক্রমে বলে, এত চিল্লাচিল্লি করছিস কেন, চুপ কর, আর বলেই সে ঠিক তার মাথায় গুলি করে। সেখানেই মৃত্যু হয় সাকাতার স্ত্রীর, তার চোখের সামনে, আউট অফ নোহোয়্যার। এখন তারা বাচ্চা মেয়েটিকেও গুলি করতে যাচ্ছিল। সেই সময় সাকাতা চিৎকার করে তার মেয়েকে বলে, দৌড়াও। মেয়েটি দৌড়াতে শুরু করে, কিন্তু সুনেহারা অর্থাৎ সেই লিডার গুলি করে, আর মেয়েটি দরজার বাইরে যেতে না যেতেই মেঝেতে লুটিয়ে পড়ে। এভাবে সাকাতা নিজের চোখের সামনে তার স্ত্রী আর মেয়েকে খুন হতে দেখে। এখন তারা সাকাতাকেও গুলি করতে যাচ্ছিল। তখন সাকাতা বলে, আমি তোদের কাউকে ছাড়বো না, তোদের সবাইকে আমি শেষ করব। কিন্তু তখন তাদেরই এক লোক সাকাতাকে গুলি করে। গুলি সরাসরি সাকাতার মাথায় গিয়ে লাগে। এইভাবে সাকাতার পুরো পরিবার এক রাতেই শেষ হয়ে যায়। শুধু তাই নয়, এরপর খবরের কাগজে কি ছাপা হয় জানেন? সাকাতা নামের এক পাগল ব্যক্তি প্রথমে তার স্ত্রী এবং তারপরে তার 5 বছরের মেয়েকে নিজের হাতে মেরে ফেলেছে, আর এরপর সে নিজেকেই নিজে গুলি করে। তারা এই দৃশ্য এমনভাবে তৈরি করেছিল যেন মানুষ এটাকে সম্পূর্ণ ভিন্নভাবে বোঝে। এখন দৃশ্য বদলায়। প্রায় 12 বছর পর দেখানো হয় সাকাতা এখনো বেঁচে আছে। গুলি লাগার পরও সে বেঁচেছে, কিন্তু তার শরীর প্যারালাইজড। আসলে সেই রাতে গুলি লাগার পরেও সাকাতার দেহে প্রাণ ছিল। সেই সময় ফুজিতে এসে তাকে চিকিৎসা করায়। তার শরীরে প্রাণ আছে, কিন্তু সে নড়াচড়া করতে পারে না। ফুজিতা একজন লোক রেখেছিল যে সবসময় সাকাতার সাথে থাকতো এবং তার দেখাশোনা করত। তারা সাকাতাকে লুকিয়ে রেখেছিল, কারোই জানা ছিল না যে সে বেঁচে আছে। ফুজিতা তাকে নিরাপদ জায়গায় রেখেছিল। এরপর একটি ইন্টারভিউ দেখা যায় শিনজো শহরের মেয়র সুনোহারার। তিনি বলেন, আমরা শিনজোতে মহারবা নামের প্যারাডাইস তৈরি করব,
যেখানে ক্লাব, থিয়েটার, ক্যাসিনো সবকিছু থাকবে। ইন্টারভিউতে একজন সাংবাদিক জিজ্ঞাসা করে, আমাদের শহরে এখন প্রতিনিয়ত ক্রাইম বাড়ছে, তার কি হবে? কিছু সূত্র থেকে জানা যায় ইয়াকুজা গ্যাংয়ের সমাপ্তি ঘটার পরদিনই আপনি মেয়র হয়েছেন। তা মেয়র পদ পাওয়ার জন্য কতজনকে মারতে হয়েছে আপনাকে? সুনোহারার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, বিধায় সে বলে, আপনারা সাংবাদিকরা যেখানে যা পান তাই লিখে ফেলেন। তো এই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বলে, জি না, আমার কাছে এই ব্যাপারে কিছু প্রমাণও রয়েছে। এই কথায় সুনোহারা তাৎক্ষণিকভাবে জবাব এড়িয়ে যায় আর তাকে কিছু বলার সুযোগ দেয় না। ইন্টারভিউ শেষে রাতে সেই সাংবাদিক এক লোকের সাথে গাড়িতে দেখা করে, তাকে অনেক টাকা দিয়ে সুনোহারা সম্পর্কে আরো কিছু তথ্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই এন্ট্রি হয় অদ্ভুত ধরনের মাস্ক পরা এক লোকের, যে কিনা এসেই সাংবাদিককে ধরে খুন করে ফেলে। সেখানে আরো একজন মাস্ক পরা লোক আসে আর ওই তথ্যদাতাকে নিজেই নিজেকে শেষ করে দিতে বাধ্য করে। অন্যদিকে সাকাতাকে হুইল চেয়ারে বাইরে ঘুরতে নেওয়া হয়েছিল। দেখভালের লোকটি তাকে রুমে নেওয়ার সময় পেছন থেকে এক লোক এসে সাকাতার হাতে ছুরি মারে। এটা সেই লোক 12 বছর আগে সাকাতা যার হাত কেটে ফেলেছিল, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য এসব করে। সাথে সাথে সাকাতাকে হসপিটালে ভর্তি করা হয়। এইখানে দুজন পুলিশ পাহারায় থাকে। হঠাৎ এদের পুলিশ চিফ সিনোজুকো এসে তাদের হাতে কিছু টাকা দিয়ে বলে, তোমরা বাইরে গিয়ে কিছু খেয়ে আসো। এই বলে সাকাতার রুম থেকে তাদেরকে সরিয়ে দেয়। রুমে প্রবেশ করে সে মাস্ক পরে সাকাতাকে ইঞ্জেকশন দিয়ে মারতে আসে। আর আমরা জানতে পারি এও সেই মাস্ক পরা লোকদেরই একজন। যেদিন সাকাতার পরিবারের উপর আক্রমণ করা হয় সেদিন তাদের মধ্যে এই লোকটিও ছিল। এইটা মনে পড়তেই যেন সাকাতার শরীরে শক্তি ফিরে আসে। শুরু করে সে লড়াই, আর এক পর্যায়ে সুযোগ বুঝে সে লোকটির গলায় কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সাকাতার স্মৃতিও ফিরে আসে। মাস্ক পরা লোকদের চেহারা মনে পড়ে না, কিন্তু কয়জন আর কেমন মাস্ক পরেছিল তা একটা একটা করে তার চোখের সামনে ভাসতে থাকে। এরাই সে রাতে তার স্ত্রী আর মেয়েকে হত্যা করেছিল। ধীরে ধীরে সাকাতা পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর ফুজিতা অনেক অবাক হয়ে দেখে সাকাতা হেঁটে আসছে। এরপর সিন শিফট হয়ে একটি ফ্যাক্টরি দেখানো হয়, যেখানে মেয়েদেরকে দিয়ে ড্রাগ প্যাক করানো হচ্ছে, আর এই কার্যক্রমের লিডারের নাম ইয়াকোগা। অন্যদিকে আমরা দেখতে পাই এই মাস নামের এক ব্যক্তি কিছু মেয়েকে অপহরণ করে জোর করে কাজ করাচ্ছে। সবাই এক রকমের মাস্ক পরে আছে, আর তা দেখে বোঝা যায় তারা সবাই একই গ্রুপের সদস্য। এরপর ফুজিতাকে দেখানো হয় সে একটা গাড়ি নিয়ে ইকাগোর ড্রাগ ফ্যাক্টরিতে আসে। কিন্তু কেন? এখন এমনটাও হতে পারে যে ফিজুতাও এই গ্যাংয়েরই একজন। তাই সাকাতাকে অজ্ঞান করে এনে ইকাগোর হাতে তুলে দেওয়া হয়। ইকাগোর লোকেরা সাকাতার বডি নিয়ে ময়লার গোডাউনে ফেলে দেয়, আর ফিজুতা গাড়িতে উঠে আবার সেখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই আমরা জানতে পারি সাকাতা আসলে বেহুশ হয়নি, সে একদম ফুল জোশ নিয়ে জেগে ওঠে এবং সবাইকে একে একে মেরে ফেলে। ফুজুতা গেটের সামনে আসায় গেটম্যানের কাছে কল আসে, আর সাথে সাথেই সে ফুজুতার গাড়ির দিকে গুলি করে। তাতে ফুজুতার লোক মারা যায়, আর সেও গুলি খেয়ে আহত হয়। এই অবস্থায় পাল্টা গুলি করে সে ওই লোকটিকে মেরে ফেলে। এদিকে সাকাতা ফ্যাক্টরির মধ্যে এক এক করে সবাইকে নরকে পাঠাতে থাকে, কিন্তু তাদের লিডার ইকাগো তো বিল্ডিং এরই বাইরে। তার হাতে ছিল একটি রিমোট, আর সেটার এক ক্লিকে পুরো বিল্ডিং উড়িয়ে দেয় সে। পুরো ফ্যাক্টরি ধ্বংস হয়ে যায়, আর সে ভাবে এইবার সাকাতা শেষ হয়েছে। কিন্তু সে বিস্ফারিত দৃষ্টিতে দেখতে পায় যে সাকাতা বেঁচে আছে। তাকে বাইরে বেরিয়ে আসতে দেখে ইয়াকোগা গান তাক করে, আর ঠিক তখনই ফুজুতা গাড়ি ড্রাইভ করে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফিজুতা একদম মৃতপ্রায় অবস্থায় গাড়ি থেকে নেমে এসে ক্ষমা চায় সাকাতার কাছে। আর এইখানে আমরা জানতে পারি তার কারণেই সাকাতার পরিবার আজ বেঁচে নেই। সাকাতার পরিবারের হোয়ার অ্যাবাউটস ওই শয়তানদেরকে সেই জানিয়েছিল। প্রিয় বন্ধুর মুখে এমন কথা শুনে নির্বাক হয়ে যায় সাকাতা। যদিও এই ফিজুতাই তার জীবন বাঁচিয়েছে, কিন্তু যেহেতু এই ফিজুতার কারণেই সে তার সবকিছু হারিয়েছে, তার বউকে, তার বাচ্চাকে, তাই সে তাকে ক্ষমা করে না। আর এইখানেই সাথে সাথে সে তাকে গুলি করে শেষ করে দেয়। এদিকে দেখা যায় ইয়াকোগা এখনো বেঁচে আছে। তাকে ধরে এনে এক জায়গায় বেঁধে প্রচুর মারধর করে সাকাতা, আর জানতে চায় এইসব কিছুর পেছনে মূল মাথাটাকে, কে তাদের লিডার। ইয়াকোগা কোনো মতেই মুখ খোলে না। ওই সময় ইয়াকোগার পকেটে ফোন বেজে ওঠে, তার বস কল দিয়েছে। সাকাতা যখন ফোন রিসিভ করে তখন জানা যায় এই সব কিছুর পেছনে রয়েছে আর কেউ নয় বরং মেয়র সুনোহারা। সে ফোনে সাকাতাকে বলে, ভাবতেই পারিনি এত কিছুর পরেও তুমি বেঁচে যাবে। যাই হোক, তোমাকে একটা খবর দেই, তোমার মেয়ে এখনো বেঁচে আছে, সে আমাদের কাছে সুরক্ষিত আছে। যদি তাকে বাঁচাতে চাও এখনই থেমে যাও। এরপর দৃশ্য বদলে যায়, আর দেখা যায় রিও এখন অনেক বড় হয়েছে। এই মাস তাকে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করে নিজের মেয়ে হিসেবে বড় করেছে, কিন্তু এই পিশাচটা এই মেয়েটিকে কুনজরে দেখে।
কিন্তু রিও বেচারি এটাই বিশ্বাস করে যে এই মাসই তার বাবা। অন্যদিকে তাকিগাওয়া নামের এক রিটায়ার্ড পুলিশ অফিসারকে দেখানো হয় যে তার বাড়িতে ঢুকেই চমকে ওঠে, কারণ সাকাতা অলরেডি তার ঘরের ভেতর বসে আছে। সে এখানে এসেছে মূলত কিছু তথ্যের জন্য। তাকিগাওয়া তার পূর্ব পরিচিত। সে তাকে কিছু ছবি দেখায় আর বলে, যেই চিফকে তুমি মেরেছ সেই আমার চাকরি বরখাস্ত করেছে। এই 12 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সাকাতা। এদের পার্সোনাল সিকিউরিটি এজেন্সি আছে যাদের দিয়ে তাদের অ্যাপার্টমেন্ট ঘেরাও করা থাকে। তাদেরকে মারা এতটা সহজ হবে না। সাকাতা এরপরেই বেরিয়ে যায় তার মেয়েকে উদ্ধার করতে, আর সেই অ্যাপার্টমেন্টে যায়। তার মন বলছিল রিওকে এখানেই লুকানো আছে। সাকাতা সেখানে গেলে রিও তাকে দেখে চিনতে পারে না আর ভয়ে লুকিয়ে থাকে। সাকাতা সেখানে রাখা তার মেয়ের ছবিগুলো দেখতে থাকে, আর এই সময় এই মাস সেখানে চলে আসে। কিন্তু সে খেয়াল করে রুমে রিও আছে, তাই সে গান বের না করে চালাকি করে সাকাতার সাথে খুবই নমনীয়ভাবে কথা বলতে শুরু করে। সাকাতার রাগে ফেটে পড়ে এই মাসকে দেখে আর মারতে থাকে তাকে। বলে, তুই এটা কেন করলি? মারার সময় সাকাতা এই মাসের কণ্ঠ শুনতে পায় আর বুঝতে তার বাকি থাকে না সেদিন তার স্ত্রীকে গুলি করেছিল এই মাসই। সে এই মাসকে মারার জন্য উঠে দাঁড়ালেও রিও অপর পাশ থেকে তার তীর ধনুক নিয়ে তার বাবার গায়েই তীরবিদ্ধ করে। আর এই সুযোগেই এই মাস উঠে সাকাতাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। কিন্তু পর মুহূর্তেই সেখান থেকে তাকিগাওয়া এসে সাকাতাকে উদ্ধার করে নিয়ে যায়। সে সাকাতার ক্ষতস্থান ক্লিন করতেই তার কাছে একটা কল আসে, আর কল করেছে সুনোহারা। সুনোহারা সাকাতাকে মোহারাবাতে আসতে বলে। সাকাতা তার মেয়েকে বাঁচানোর জন্য প্রস্তুতি নেয়। সে প্রথমে যায় যেখানে তার অস্ত্র আর গাড়ি রাখা আছে। সেই সব কিছু নিয়ে রওনা দেয় মাহরাবার উদ্দেশ্যে। ভিতরে এন্ট্রি নিতেই সামনে অনেক সুনোহারার লোক চলে আসে, আর এইখানে ভয়ঙ্কর সব অ্যাকশন সিন দেখা যায়। সাকাতা নন স্টপ একাই সবগুলোকে কখনো গান দিয়ে কখনো অন্য হাতিয়ার দিয়ে একের পর এক শেষ করতে থাকে। এইখানে এই মাসের সাথে তার একটা ভয়ঙ্কর লড়াই দেখানো হয়, আর সে এক পর্যায়ে এই মাসের চোখ উপড়ে ফেলে। এই মাসকে শেষ করে সে লিফট দিয়ে উপরে উঠে যায় যেখানে রিওকে রাখা ছিল। রিও তাকে দেখে ভয় পায়, আর সাকাতা বলে, ভয় পেও না রিও, আমি তোমার বাবা। বলতে না বলতেই সুনোহারার লোক এসে তাকে মারতে শুরু করে। এরপর বাবা ও মেয়েকে নিয়ে সুনোহারার সামনে হাজির করা হয়। সুনোহারা বলে, এইবার তোমাদেরকে ছেড়ে দেব না। এই বলে তার তলোয়ার বের করতেই তাকিগাওয়া বন্দুক নিয়ে এসে সবার উপর গুলি চালায়। এই অবস্থায় যখন সাকাতা রিওকে পালাতে বলে, সেই সময় রিওর স্মরণে আসে ছোটবেলার কথা। সুনোহারা যখন তাকে গুলি করেছিল তখন সেই গুলি গিয়ে রিওর গায়ে লাগেনি, বরং লেগেছিল তার পুতুলের গায়ে। আর সেই মুহূর্তে রিও বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। তার সব মনে পড়ে যায়। এরপর বাবার কথা অনুযায়ী সে পালিয়ে তাকাগাওয়ার কাছে চলে আসে। আর ওইদিকে সাকাতার তখন মনে পড়ছিল কিভাবে এই শকুনের দল তার স্ত্রীকে খুন করেছিল। তার ইচ্ছা শক্তি তার পেশি শক্তিতে রূপান্তরিত হয়। সে লাল মাস্ক পরা একজনের মাথায় আঘাত করে তার ভবলীলা সাঙ্গ করে। আর এই লোকটা ছিল সুনোহারার যমজ ভাই। সুনোহারা তার ভাইয়ের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায় আর রাগ এসে জ্বলে ওঠে। আর এইখানে আমরা জানতে পারি তার ভাই অঙ্গ সুনোহারার কথা মতো চলত, অর্থাৎ সব ধরনের মারামারি কাটাকাটির কাজ করত এই অঙ্গ। কিন্তু সুনোহারা আর তার ভাই একই সাথে ট্রেনিং নিয়েছিল। এরপর সুনোহারা তার মাস্ক পরে নেয় আর তলোয়ার হাতে সাকাতার দিকে এগিয়ে আসে। আর তখনই সাকাতা সেই মাস্ক চিনতে পারে, কারণ এই মাস্ক পরেই সুনোহারা সেদিন তার বাড়িতে ঢুকেছিল। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সাকাতার ভেতর। সে সুনোহারাকে মারতে যায়, কিন্তু এত বেশি আহত থাকায় তার গায়ে এখন আর তেমন একটা শক্তি ছিল না। প্রচন্ড লড়াইয়ের এক পর্যায়ে সুনোহারা সুযোগ পেয়ে সাকাতার একটা হাত কেটে ফেলে। তারপরেও সে সাকাতাকে দমাতে পারে না। সাকাতা যেন একটা পিশাচ হয়ে উঠেছে। সে আবার উঠে দাঁড়ায় আর এক আঘাতেই সুনোহারার হাতিয়ার ভেঙে ফেলে। ভবলীলা তারও সাঙ্গ হয়। এদিকে আবার এই মাসে এসে সাকাতার গায়ে গুলি করে আর রিওকে ভুল বোঝানোর চেষ্টা করে যে সেই তার আসল বাবা, কিন্তু তাতে লাভ কোনো হয় না। পেছন থেকে সাকাতা এসে আবার আক্রমণ করে আর তাকেও শেষ করে ফেলে। এরপর ক্ষত বিক্ষত শরীর নিয়ে সাকাতা তার মেয়েকে শেষবারের জন্য জড়িয়ে ধরার সুযোগ পায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেভাবে ছোট্ট রিওকে বুকে জড়িয়ে ধরেছিল সাকাতা, একইভাবে রিওকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অবশেষে তার এই কষ্টকর জীবনের সমাপ্তি ঘটে। এক সপ্তাহ পর একটা ইন্টারভিউ দেখানো হয়, আর এইখানে আমরা সুনোহারাকে দেখতে পাই। কিন্তু তখন আমরা বুঝতে পারি যে সুনোহারা নয়, বরং এটা তার ভাই অঙ্গ। সে নিজেই মেয়র সেজে ইন্টারভিউ দিচ্ছিল। অর্থাৎ সেদিন সুনোহারা মারা যায়, কিন্তু অঙ্গ বেঁচে গিয়েছিল। আর এখন সে তার ভাইয়ের জায়গা দখল করে থাকতে চায়। কিন্তু রিও তার স্বপ্ন বাস্তব হওয়ার সুযোগ দেয়নি। সে তীর মেরে তাকে শেষ করে ফেলে। আর এইভাবেই মেয়ের হাতে সাকাতার পরিবারের শেষ খুনির সমাপ্তি ঘটে। আর মুভিটিও
এইখানে শেষ হয়। প্রিয়জনেরা, এই ছিল ডেমন সিটি মুভির কাহিনী। ভিডিওটা বেশ শর্ট, কারণ কাহিনীটা খুবই সিম্পল। এই মুভিটা কভার করার কারণ হচ্ছে এর এক্সট্রাঅর্ডিনারি অ্যাকশন সিকোয়েন্স। দেখে আপনার মনে হতে পারে যে আপনি জাপানিজ জন উইক দেখছেন। শীঘ্রই আরো বড় ডিউরেশনের ভিডিও আসবে, বাট মাঝে মধ্যে এরকম ছোটখাটো ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নাইট টেলস বাংলা। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।